স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের ফিজিক্সের আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট এই চ্যাপ্টার শুরু করতে চলেছি। তা এই যে আলোর প্রতিসরণ, এ সম্পর্কে আমরা অনেক কিছুই আগের থেকে জানি। আমরা দেখেছি জলের মধ্যে আলো প্রবেশ করে, বায়ু থেকে আলো এসে জলের মধ্যে প্রবেশ করলো, আবার বায়ু থেকে কাচের মধ্যে প্রবেশ করলো, কাচ থেকে বায়ুতে এলো। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রতিসরণ। তা প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু দুটি মাধ্যম প্রয়োজন হয়। তা ধরো উপর দিকে একটা মাধ্যম আছে আর নিচের দিকে একটা মাধ্যম আছে। এই হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, বিভেদ তল বলা হয়। এর উপর এটাকে আমরা ধরছি অবিলম্ব। তা উপরটা মনে করো লঘু মাধ্যম আর নিচেরটাকে ধরছি আমি ঘন মাধ্যম। তাহলে উপরটা লঘু, নিচেরটা ঘন। তাহলে লঘুত্বে ঘনর দিকে যদি আলো প্রবেশ করে, এই যে লঘুত্বে ঘনর দিকে আলো আসে, তাহলে কি হবে? অবিলম্বের নিকটে সরে আসবে। তাহলে এই কোণটা যদি আই হয়, এই কোণটা যদি আর হয়, সেক্ষেত্রে লেখা হবে আই গ্রেটার দেন আর। আবার আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অবিলম্ব থেকে কিন্তু দূরে সরে যাবে। এই কোণটাকে আই, এই কোণটাকে যদি আমরা আর ধরি, এক্ষেত্রে হবে কি? আর গ্রেটার দেন আই। এগুলো আমরা প্রত্যেকেই এগুলো জেনেছি। এই যে আলো যখন কি হয়, এক মাধ্যম থেকে এসে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হলে এই বিভেদ তলে আলোর গতিপথের পরিবর্তন হয়। গতিপথের পরিবর্তন কিংবা গতিবেগের পরিবর্তনও বলতে পারো। এই যে ঘটনা, একে বলা হয় আমরা বলি আলোর প্রতিসরণ। তা এই প্রতিসরণের দুটো সূত্র ছিল, সেই সূত্র তোমরা পড়বে। স্নেলের সূত্রের ওই যে কন্ডিশন ছিল, দুটি নির্দিষ্ট মাধ্যম আর একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, এটা একটু মনে রাখবে। আর ওই সেক্ষেত্রে ছিল সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। মিউ হচ্ছে যে মাধ্যম থেকে আলো আসছে আর যে মাধ্যমে গেল, সেই মাধ্যমে মানে ওই মাধ্যমে সব এক মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমে আলো প্রতিসরাঙ্ক। যদি এটা যদি এ মাধ্যম হয়, এটা যদি বি মাধ্যম হয়, তাহলে লিখবো কি? এ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু এ মিউ বি। এরকম ভাবে লিখতে পারো, অথবা এরকম ভাবেও লিখতে পারো। বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। এ মিউ বি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর যদি এদিক থেকে আলো দিকে যায়, তখন হবে বি মিউ এম। তা দেখো, এই যে আলোর গতিপথ এই প্রত্যাবর্তনশীল, মানে এই যে আলোটা এই পড়লো, পড়ে এই গেল, এই কোণটা আই, এই কোণটা ধর আর। তা যখন আমি যদি এটা যদি কোনো মিরর রাখি বা দর্পণ রাখি, তাহলে কি হবে? আলো কিন্তু ওই পথে কিন্তু আবার চলে যাবে। তাহলে যদি এটা যদি এ মাধ্যম হয়, এটা যদি বি মাধ্যম হয়, তাহলে আমরা কি লিখবো? এ মিউ বি সমান সাইন আই বাই সাইন আর। আর গতিপথ যেহেতু প্রত্যাবর্তনশীল, তাহলে কি লিখবো? বি মিউ এ ইকুয়াল টু সাইন আর বাই সাইন আই। তাহলে দেখো এখান থেকে কি দেখা যাচ্ছে? এ মিউ বি ইন্টু বি মিউ এ। আমি যদি গুণ করে দিই, ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই। তারপর কেটে কুটে কত হলো? 1। দ্যাট মিনস আমি লিখতে পারি এ মিউ বি ইকুয়াল টু 1 বাই বি মিউ এ। তাহলে এ মিউ বি ইকুয়াল টু 1 বাই বি মিউ এ। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু 1 বাই বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যদি 1.5 হয়, তাহলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? 1 বাই 1.5। এগুলো আমরা ক্লাস 10-এ আমরা শিখেছিলাম। আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্ক। দেখো, আপেক্ষিক কথাটা শুনে বোঝা যাচ্ছে, আপেক্ষিক মানে একটি সাপেক্ষে অপরটা। তা বলা হয় এক মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। একটু আগে বললাম কি? এ মিউ বি। আর পরম প্রতিসরাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। তা আমরা একটু পরে আমরা প্রমাণ করব যে এ মিউ বি ইকুয়াল টু, তাহলে এ মিউ বি আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে
কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলা হয়। একটু আগে আমরা যে পেলাম যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, তাহলে যদি লিখি সাইন আই সমান মিউ সাইন আর, যদি আলো যদি লম্ব আপতন হয় তাহলে আলোক রশ্মি যেভাবে লম্ব হয়ে পড়লো, সেক্ষেত্রে আই সমান 0, সেক্ষেত্রে কত হবে লেখা যায় মিউ সাইন আর ইকুয়াল টু 0, দ্যাট মিনস সাইন আর ইকুয়াল টু 0, তার মানে আর ইকুয়াল টু কত 0। তাহলে লম্ব আপতন হলে কিন্তু আলো কিন্তু সোজা বেরিয়ে যাবে, কোনো রকম দিক পরিবর্তন না করেই সোজা বেরিয়ে, এটা কিন্তু প্রমাণ করতে পারি। অনেক সময় প্রমাণ করতে দেখা হয় যে আলোক রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মি সোজা বেরিয়ে যায়, দ্যাট মিনস আর ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। আর এই যে আমরা প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর একটা বেগের সম্পর্ক আছে, আলোর বেগের কি সম্পর্ক, আমরা বলি ধরো কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, মিউ সমান 0 মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, মিউ সমান 0 মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এ মিউ বি সমান কি লিখবো, এ মিউ বি ইকুয়াল টু এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ, এ ভিএ বাই ভিবি। তাহলে কোন মাধ্যমের মানে আলোর মানে প্রতিসরাঙ্ক ইকুয়াল টু 0 মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। দেখো 0 মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি হয়, তার মানে V0 গ্রেটার দ্যান যেহেতু VA হয়, তারা আমরা লিখতে পারি উপরে সবচেয়ে বড় হবে। এই জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু অলওয়েজ, পরম প্রতিসরাঙ্ক অলওয়েজ গ্রেটার দ্যান 1। আবার বলছি, কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক অলওয়েজ 1-এর চেয়ে বেশি হবে। কিন্তু এই আপেক্ষিক প্রতিসরাঙ্কের ক্ষেত্রে দেখো ভি আর ভিবির মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ বড় কি কোন মাধ্যমে আলোর বেগ ছোট তার উপর ডিপেন্ড করবে, এটা 1-এর চেয়ে বড় না 1-এর থেকে ছোট, কিন্তু পরম প্রতিসরাঙ্ক সর্বদা 1-এর থেকে বড় হবে। আর একটা মনে রাখবে যে যে কোনো মাধ্যম ঘন বলেই যে তার প্রতিসরাঙ্ক বেশি আর লঘু বলেই যে তার প্রতিসরাঙ্ক যে কম, তা কিন্তু বলা যাবে না। মানে মাধ্যমের আলোকীয় ঘনত্বের সঙ্গে পরম প্রতিসরাঙ্কের আলোকীয় ঘনত্বের সঙ্গে মাধ্যমের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা একটু মনে রাখবে। তা যদি আচ্ছা এই যে একটু আগে আমি বললাম আলো যদি লঘু মাধ্যম থেকে ঘনর দিকে যায়, এই কোণটা আই এই কোণটা আর, সেক্ষেত্রে আই গ্রেটার দ্যান আর হয়। এই প্রমাণটা কিন্তু করা যায়, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেলে আই গ্রেটার দেন আর হয়, আর ঘনর থেকে লঘুর দিয়ে গেলে আর গ্রেটার দেন আই হয়। চলো আমরা এই প্রমাণটা করি। দেখো এখানে এই যে ছবিটা আমি দেখিয়েছি, আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমের দিকে যাচ্ছে, এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কম মানে লঘু মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম, আর বি হচ্ছে ঘন মাধ্যম। এখানে আপতন কোণ আই, এখানে আপতন কোণ, এখানে প্রতিসরণ কোণ আর। তাহলে আমরা এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক আমরা কি লিখবো, এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, স্নেলের সূত্র অনুসারে। তা খেয়াল করো, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ভিএ বাই ভিবি লেখা যেতে পারে। তা ভি আর ভিবির মধ্যে বড় কোণটা, লঘু মাধ্যমে আলোর বেগ কি হয়, আলোর বেগ কম হয়, ঘন মাধ্যমে আলোর বেগ বেশি হয়। তাহলে অবভিয়াসলি কি লিখতে পারবো, ভি গ্রেটার দ্যান ভিবি। তাহলে উপরে বড় নিচে ছোট, তাহলে কি লিখতে পারি, সাইন আই গ্রেটার দ্যান সাইন আর, দ্যাট মিনস আই গ্রেটার দ্যান আর। খুব সহজ প্রমাণ, আই আর এর থেকে বড় হবে, অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের নিকটে সরে আসবে। আর যদি উল্টো বলতো, যদি এখান থেকে কি যায়, তাহলে সেম ভাবে তোমরা প্রমাণ করবে আর গ্রেটার দেন আই, এটাও সহজে প্রমাণ করা যাবে। এরপরে প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি, মিউ সমান লেখা যায় এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এটা কসিস ফর্মুলা বলে, মানে ল্যামডা বাড়লে কিন্তু মিউ কমবে আর ল্যামডা কমলে মিউ কিন্তু বাড়বে। যদি
শূন্য মাধ্যমে আলোর বেগ যদি সি হয়, আমরা লিখতে পারি এ মানে মিউ এ কোনো এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ সি বাই ভি এ, আর বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু সি বাই ভিবি। এবার আমরা যদি লিখি যে এ মিউ বি সমান কি পেয়েছি, এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। এখান থেকে ভি এ মানে কি পাচ্ছি, দেখো ভি মানে সি বাই মিউ এ, এটা ভি মানে কত পাচ্ছি, সি বাই মিউ বি। ক্যালকুলেট করে কি পাওয়া যাচ্ছে, মিউ বি বাই মিউ এ। তাই লেখা হয় এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ। এটাও কি একটা প্রমাণ, এটা হচ্ছে বলা হয় আপেক্ষিক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। এরপরে চলো যে সমান্তরাল আলোক মানে সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের সময় কি পরিমাণ মানে কিভাবে আলো যায় সে ব্যাপারটা একটু আমরা বার করবো। একটা সমান্তরাল কাচ ফলক আছে, তা এই সমান্তরাল ফলক এটা কিন্তু আয়ত ঘন, তার সমান্তরাল কাচ ফলকের ভিতর দিয়ে আলোক রশ্মির প্রতিসরণটা কেমন হবে সেটা একটু আমরা দেখব। দেখো এই ধরো অবিলম্ব একটা রশ্মি এই যে আয়ন কোণে এই তলে পড়েছে, পড়ার পরে এই হবে গেল, এখানে একটা লম্ব টানছি আমি করে এই পথে বেরিয়ে গেল। এই কোণটা R1, এই কোণটা R2, এটা হচ্ছে I2। তাহলে কি রশ্মির গতিপথ থেকে আমি ধরছি পি কিউ আর এস। পি কিউ আর এস হলো হচ্ছে রশ্মির গতিপথ। তা এই যে যখন সমান্তরাল কাচ ফলক এই আলো পড়লো, আয়ন কোণে পড়লো, আয়ন কোণ এখানে এই জলে প্রতিসরিত হলো, ওই এখান থেকে আবার R2 কোণে পড়লো, পড়ার পরে আবার হচ্ছে I2 কোণে বেরিয়ে গেল। তা দেখো যে এই বাইরের মাধ্যমটাকে আমি এ মাধ্যম ধরছি, আর কাচ ফলক এই মাধ্যমটাকে জি মাধ্যম গ্লাস ধরছি, তাহলে বাইরে আবার এ মাধ্যম। তাহলে এই তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ মিউ জি ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। আবার এই তলে প্রতিসরণের ক্ষেত্রে কি লিখতে পারি, জি মিউ এ সাইন R2 বাই সাইন I2। তাহলে বুঝতে পেরেছো এ মিউ জি আর জি মিউ এ, একবার এই তলে একবার এই তলে। আমরা কি জানি, এ মিউ জি ইকুয়াল টু 1 বাই জি মিউ এ। এবার এখানে মানগুলো বসিয়ে দাও, বসিয়ে দিলে কি পাওয়া যাচ্ছে, সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু উল্টে গেলে কত হবে, সাইন I2 বাই সাইন R2। এখানে খেয়াল করো এই যে এটা সমান্তরাল, R1 R2 কি, R1 আর R2 এরা হচ্ছে একান্তর কোণ, তাহলে সমান হবে। তাহলে R1 R2 সমান হলে এই সাইন R1 ইকুয়াল টু সাইন R2, তাহলে সাইন I1 ইকুয়াল টু সাইন I2, দ্যাট মিন্স I1 ইকুয়াল টু I2। তার মানে কি হলো, যে কোণে প্রবেশ করেছিল ঠিক সেই কোণে বার হলো। তাহলে এই যে কোনো চ্যুতি কিন্তু হলো না, তাহলে I1 I2 যেহেতু সমান, সেই জন্য আমরা বলতে পারি সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের ফলে কি হবে, আপতিত রশ্মি ও শেষ পর্যন্ত যে নির্গম রশ্মি, আপতিত রশ্মি ও নির্গম রশ্মি পরস্পর সমান্তরাল হবে। আর I1 ইকুয়াল টু I2, তার মানে রশ্মির মোট চ্যুতি শূন্য। কারণ প্রতিসরণের ক্ষেত্রে আমরা কিন্তু চ্যুতি কোণ জানি হচ্ছে একবার হবে I1 মাইনাস R1 আর একবার হবে R1 মাইনাস I1। মানে একবার লঘু মাধ্যম ঘন মাধ্যম, লঘু মাধ্যম ঘন মাধ্যমের ক্ষেত্রে একবার R1 একবার R1 মাইনাস I1, কোনটা বড় হবে তার উপর ডিপেন্ড করছে। এটাই কিন্তু প্রমাণ পরীক্ষা আসে যে সমান্তরাল কাচ ফলকের মধ্যে আলোর প্রতিসরণ দেখাও, সেক্ষেত্রে আপতন কোণ ও নির্গম কোণ পরস্পর সমান, এটা দেখাও। এবার আমরা প্রমাণ করব যে এই যে রশ্মির চ্যুতি যে শূন্য হলো, কিন্তু রশ্মি কোন একটা কিছু ব্যাপার আছে। ব্যাপার বলতে দেখো এই রশ্মিটা এই পথে যাচ্ছিল, এর যাওয়ার ইচ্ছা ছিল এই পথে, সোজা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গিয়েছে কোন পথে, এই পথে। এদের মধ্যে একটা
ডিস্টেন্স তৈরি হয়েছে, এই ডিস্টেন্সটাকে আমি এই যে মোটা দাগ দিলাম এই RX দ্বারা নির্দেশ করা হচ্ছে। এই RXটাকে বলা হচ্ছে পার্শ্ব সরণ। RX ইকুয়াল টু পার্শ্ব সরণ। সেই পার্শ্ব সরণের রাশিমালা আমরা বার করব। খুবই সহজ ব্যাপারটা, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। কারণ এখানে R1 ছিল, এই কোণটা R2 ছিল, দুটোই কিন্তু সমান কোণ। আমরা পার্শ্ব সরণের রাশিমালা আমরা বার করব, দেখে নাও। দেখো ছবিটা আমি একটু বড় করে রেখেছি। তা এই যে কাঁচফলকের বেধ ধরা হচ্ছে T, ছোট হাতের T, আর আমার স্নেলস ল কি জানি, সাইন আয়ন বাই R1 ইকুয়াল টু সাইন R1 ইকুয়াল টু মিউ। এটা আমাদের কাজে লাগবে। আমার বার করতে হবে পার্শ্ব সরণ RS রাশিমালা বার করতে হবে। আমি এটাকে একটু লম্বটাকে বাড়িয়ে দিচ্ছি, আমি এই পয়েন্টটার নাম দিলাম T। তাহলে লেখা যাবে QT ইকুয়াল টু কত, QT সমান ছোট হাতের T লেখা যাবে বেধ যেহেতু। এখন আমি RX টা বার করব, তা আমি এই যে লিখছি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ RQX এ এই যে এই কোণটা সাইন RQX ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা এইটা হচ্ছে লম্ব, এইটা লম্ব, এই যে এই কোণটা ধরছি, এই লম্ব অতিভুজ কত QX, সরি এটা হচ্ছে, এটা যদি লম্ব হয় তাহলে এটা হচ্ছে, এটা সমকোণ হলো, এটা লম্ব, এটা অতিভুজ হচ্ছে QR। তাহলে RX by QR, that means RX equal to QR sin RQX। এবার দেখো এই যে QR এর মানটা, QR এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি, আমি এই যে ত্রিভুজ ধরছি QT by QR, এটা ভূমি বায়ু ত্রিভুজ ইকুয়াল টু cos R1, that means QR equal to QT by cos R1 আর T by cos R1। তাহলে এটার জায়গায় বসালাম কত, T by cos R1, আর এটা sin RQS মানে কত, sin of sin, এই যে এটা মানে কত, টোটালটা আয়ন, তার থেকে R1 বাদ যাচ্ছে মানে আয়ন মাইনাস R1। এটাকে একটু ভাঙবো আমরা, T by sin A cos B minus cos sin B, sin A cos B minus cos A sin B, sin আয়ন cos R1 minus cos আয়ন sin R1। টিটা বাইরে থাক, cos R1 দিয়ে উপর দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে T থাক বাইরে, তাহলে আলটিমেট কি দাঁড়ালো, sin আয়ন মাইনাস এই cos R1 কেটে যাচ্ছে, মাইনাস cos আয়ন sin R1 বাই cos R1, এই দাঁড়ালো cos আয়ন sin R1 বাই cos R1। খেয়াল করো আমার এই তো এই ভিতরে কোণ হচ্ছে R1, আমি তো কাঁচফলকের ভিতরে কোণ মাপতে পারবো না, যা হবে আয়ন কোণ দ্বারা, আয়ন কোণটাকে আমি নির্ণয় করতে পারবো। তো এই জন্য আমি কি করব, এই R1 গুলোকে সব চেঞ্জ করব, এই R1 গুলোকে সব চেঞ্জ করে দেবো আমরা। কিভাবে চেঞ্জ করব দেখে নাও, cos আয়ন থাকলো আর sin R1, এই যে sin আয়ন বাই sin R1 ইকুয়াল টু মিউ, তাহলে sin R1 মানে কত হবে, sin আয়ন বাই মিউ, ওই যে স্নেল সূত্রে লিখতে পারি। আর তলায় cos R1 আছে, cos R1টাকে আমি লিখছি 1 বাই √2 cos থিটা মানে কত, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এর মানগুলো দেখো, এখান থেকে sin আয়ন একটা কমন আসছে, তাহলে T sin আয়ন লেখো 1 মাইনাস cos আয়ন বাই মিউ, তলায় কত হচ্ছে, তলায় হচ্ছে √1 মাইনাস sin স্কয়ার R1 মানে কত, এটা হচ্ছে sin স্কয়ার আয়ন বাই মিউ স্কয়ার, এটা হলো।
এবার ক্যালকুলেশন করলে কি পাওয়া যাচ্ছে, টি সাইন আয়ন 1 মাইনাস কজ আয়ন বাই মিউ, এটা একটা মিউ সেট, মিউ উপরে উঠে গেল, তলা হচ্ছে রুট ওভার অফ মিউ স্কোয়ার সাইন স্কোয়ার আয়ন, একটা মিউ কাটলো, তাহলে টি সাইন আয়ন ইন্টু 1 মাইনাস কজ আয়ন বাই রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আয়ন, এই কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে টি সাইন আয়ন ইন্টু 1 মাইনাস কজ আয়ন বাই রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আয়ন, এটাই কিন্তু 5 সরণ এই আরএক্স এর রাশিমালা। আরএক্স হলো টি সাইন আয়ন, আই থিটা কোণ হলো, তাহলে থিটা কোণ বলে টি সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা বলতে পারতাম। তাহলে বুঝতে পেরেছো 5 সরণের রাশিমালা। এবার এই সংক্রান্ত কতগুলো স্পেশাল কেস দেখো, বিশেষ ক্ষেত্র দেখে নাও। যদি এই যে আপতন কোণ খুব ক্ষুদ্র হয়, আয়ন যদি খুব ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে আয়নও খুব ক্ষুদ্র হবে। তাহলে আমরা জানি মানে থিটা খুব ক্ষুদ্র, সাইন থিটা সমান থিটা, কস থিটা ইকুয়াল টু 1, সেক্ষেত্রে আরএক্স কত হবে, সেক্ষেত্রে আরএক্স হবে টি বাই এটা 1 লিখবো, আর এটা কত হবে আয়ন মাইনাস আয়ন, এই দাঁড়াবে টি ইন্টু এখান থেকে আয়ন, এখান থেকে যদি আয়ন কমন নিই, কি আয়ন যদি কমন নিই 1 মাইনাস আয়ন বাই আয়ন দাঁড়াবে। এবার কি ছিল যে সাইন আয়ন বাই সাইন আয়ন ইকুয়াল টু মিউ ছিল, তা থিটা খুব ক্ষুদ্র মানে সাইন থিটা সমান থিটা, তা আয়ন মাইনাস আয়ন বাই আয়ন ইকুয়াল টু মিউ হবে, আয়ন বাই আয়ন ইকুয়াল টু মিউ, তারপর আয়ন বাই আয়ন মানে কত 1 বাই মিউ, তাহলে এটাকে লিখবো টি ইন্টু আয়ন ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ, এই কিন্তু দাঁড়াবে আরএক্স ইকুয়াল টু টি ইন্টু আয়ন ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। আর যদি লম্ব আপতন হয় সেক্ষেত্রে কি হবে, আয়ন সমান 0, সেক্ষেত্রে আয়ন সমান 0 হবে, আয়ন আয়ন সব যদি 0 হয় তাহলে দেখো এখানে মানগুলো বসালে কি পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত আরএক্স সমান 0 হচ্ছে, তাহলে কিন্তু প্রতিবিম্বের কোনো পার্শ্ব সরণ হবে না, মানে আয়ন 0 বসালে তো 0 হয়ে যাচ্ছে, মানে টি ইন্টু 0 সবটাই 0 হয়ে যাচ্ছে। আর যদি এই তল ঘেঁষে যদি আলোরশ্মি পড়ে, এবার যদি ঘেঁষে পড়ে সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে আয়ন সমান হবে আয়ন 90 ডিগ্রি হবে। আয়ন যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে যে মানটা বসাই তাহলে কি হবে টি ইন্টু আরএক্স সমান কত হবে টি ইন্টু সাইন 90 মানে 1, এটা কত হচ্ছে 1 মাইনাস 0 বাই এটা তো হচ্ছে রুট ওভার মিউ হচ্ছে, আর কত হচ্ছে টি, তার মানে এটাই কিন্তু ম্যাক্সিমাম মান, মানে কি হবে যে পার্শ্ব সরণের সর্বাধিক মান পাওয়া যাবে কখন, যদি এই তল ঘেঁষে আলোটা পড়ে, সেক্ষেত্রে পার্শ্ব সরণের পরিমাণটা সর্বাধিক হবে। এখন দেখো আমি এ বি সি ডি ই কতগুলি সমান্তরাল ধরো মাধ্যম, মানে মাধ্যম রাখা আছে, বি মাধ্যম, এটা সি মাধ্যম, এটা ডি মাধ্যম, বায়ু থেকে আলো প্রবেশ করেছে এই বি মাধ্যমে আয়ন কোণে বেরিয়ে আয়ন কোণে প্রতিসরিত হলো, তাহলে এই কোণ সমান হবে। আবার এখানে R2 সঙ্গে এই R2 কোণে এখানে প্রতিসরিত হবে, R2 এটা সমান হবে, আবার এখানে R3 সমান হবে, লাস্টে আবার আয়ন এই সমান কোণে বার হবে। কতগুলি তো সমান্তরাল গাছপালাও দেখা হয়েছে পরপর বি সি ডি ই, মানে প্রত্যেকের প্রতিসরাঙ্ক কিন্তু আলাদা আলাদা। তাহলে আমরা কি লিখতে পারি এ মিউ বি ইকুয়াল টু, পরপর লিখে যাই, ইকুয়াল টু সাইন আয়ন বাই সাইন আয়ন, বি মিউ সি কত হবে সাইন আয়ন বাই সাইন R2, সি মিউ ডি কত হবে সি মিউ ডি সাইন R2 বাই সাইন R3, তারপরে এটা এই মাধ্যম, এটা কি মাধ্যম ধরতে ডি মিউ এ কত হবে ডি মিউ এ সমান কত হবে সাইন R3 বাই সাইন আয়ন। আপতন কোণ সমান, আমরা এই যদি গুণ করে দিই কেমন দাঁড়াবে দেখো এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ ডি
ইন্টু ডি মিউ এ, পরপর গুণ করছি, গুণ করলে কি হবে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইন্টু সাইন আর ওয়ান বাই সাইন আর টু ইন্টু সাইন আর টু বাই সাইন আর থ্রি ইন্টু সাইন আর থ্রি বাই সাইন আই ওয়ান। দেখো কাটাকুটি হচ্ছে, এটা কাটলো, কি হলো সাইন আই ওয়ান, এটাও কেটে গেল, তাহলে কত হচ্ছে 1। তাহলে কি কতগুলি সমান্তরাল গাছ ফলক পরপর যদি রাখা হয়, সমান্তরাল ফলক যদি রাখা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ ডি ইন্টু ডি মিউ ইকুয়াল টু 1। তাহলে যদি দুটো মাধ্যম রাখি, তাহলে সেক্ষেত্রে কি লিখবো আমরা এ মিউ বি ইন্টু বি মিউ এ মিউ বি ইন্টু বি মিউ ইকুয়াল টু 1, দ্যাট মিনস এ মিউ বি ইকুয়াল টু 1 বাই বি মিউ এ। এরকম ভাবে কিন্তু এ মিউ বি ইকুয়াল টু 1 বাই বি মিউ এ প্রমাণ করতে পারো তোমরা। যদি বলে সমান্তরাল ফলকের সাহায্যে দেখা হচ্ছে এ মিউ বি ইকুয়াল টু 1 বাই বি মিউ এ, তাহলে কিন্তু এইভাবে প্রমাণ করাটা করতে হবে অবশ্যই। এরপর চলো, এই যে প্রতিসরণের ফলে প্রতিবিম্ব তৈরি হয়। দেখবে যদি জলের মধ্যে আমরা যদি কোনো লাঠি রেখে দিই, তাহলে লাঠিটাকে বাঁকা মনে হয়, লাঠি কি সত্যি বাঁকা বেঁকে যায়? কিন্তু নয়। গরমকালে যখন জলের তলা মানে জলতল উপর দিকে, বা যে পুকুরের জল অল্প আছে মনে হয় যে তলাটা যেন আরো উপর দিকে উঠে এসছে, এগুলো কিন্তু প্রত্যেকটা তোমার প্রতিসরণের ফলে তৈরি হয়। মানে প্রতিসরণের ফলে বা রিফ্লেকশন অফ লাইটের ফলে প্রতিবিম্ব তৈরি হয়। জলের মধ্যে কোনো একটা কয়েন ফেলে রাখলে বা টাকা ফেলে রাখলে সেই কয়েনটা কিন্তু উঁচু উঠেছে বলে মনে হয়, এগুলো কিন্তু আপাত, সত্যি কিন্তু ওঠে না, ওটা প্রতিসরণের ফলে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটাই ব্যাপার। তা আমরা এখন কোনো বস্তু যদি ঘন মাধ্যমে এবং চোখ যদি লঘু মাধ্যমে, ধরো জলের মধ্যে একটা বস্তু আছে আর তুমি উপর থেকে দেখছো, মানে বস্তু ঘন মাধ্যম চোখ লঘু মাধ্যমে থাকলে সেক্ষেত্রে প্রতিবিম্ব কি করে তৈরি হয়, সেক্ষেত্রে প্রতিবিম্ব কতটা উপরে ওঠে, মানে আপাত গভীরতা আর প্রকৃত গভীরতার মধ্যে যে সম্পর্ক সেটা একটু আমরা বার করব। চলো, আমি দুয়ের মাধ্যমে বিভেদ তল এঁকেছি। উপরের মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম, নিচের মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। আর পি একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি উপর থেকে দেখবো কেমন দেবে, ঘন মাধ্যমে আছে। তা দেখো আগে প্রতিবিম্বটা, পি এর প্রতিবিম্ব কেমন তৈরি দেখা যাক। পি থেকে একটা রশ্মি লম্বভাবে পড়লো, মনে করো একটা রশ্মি লম্বভাবে দুই মাধ্যমে বিভেদ তলে পড়লো, তাহলে এ সোজা বেরিয়ে যাবে, সোজা বেরিয়ে গেল। মনে করো পি, এটা পি এ বি পথে চলে গেল। আর একটা পি থেকে আর একটা রশ্মি এই পড়লো, তাহলে পরে এখানে কোণটা দেখানো যাক। এই কোণটা হচ্ছে আই কোণ, আই কোণে আপতন হয়েছে, তাহলে প্রতিষ্ঠিত হবে। এটা যেহেতু ঘন মাধ্যম, উপর মাধ্যমটা লঘু মাধ্যম, তাহলে একটু বেঁকে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই কোণটা হচ্ছে আর কোণ, আর কোণে কিন্তু বেরিয়ে গেল। তাহলে একটা রশ্মি সোজা বেরিয়ে গেল, একটা রশ্মি এইভাবে গিয়ে এইভাবে আর কোণে বেরিয়ে গেল। তা আমরা এটাকে কিউ নাম দিচ্ছি, এটা বি, কিউ বি পথে চলে যাচ্ছে। তা যদি এটাকে যদি বৃদ্ধি করে, এই সাইডে আমি লম্ব করে বৃদ্ধি করছি, তাহলে এটা পি, পি ড্যাশে নামটা তোমার বই দিচ্ছি, দাও এটা সি, এটার নাম দেওয়া হচ্ছে কিউ। তাহলে পিটা হচ্ছে কিউতে এসেছে বলে মনে হবে, তাহলে পিটা কিউতে, কারণ দেখো একটা রশ্মি সোজা সোজা বেরিয়ে গেল, আর একটা রশ্মি এই আই কোণে গিয়ে আর কোণে প্রতিষ্ঠিত হলো। এটাকে যদি উল্টো দিকে বর্ধিত করি, তাহলে প্রতিষ্ঠিত রশ্মি হয় কিউ বিন্দুতে মিলিত হয়। তাহলে পি বস্তুর প্রতিবিম্ব এখন হচ্ছে কিউ। তাহলে পিটা এখানে ছিল, জলের এই জায়গায় ছিল, মানে জল বলতে ঘনমাধ্যম নিচের দিকে ছিল, উপরে উঠে এসছে বলে মনে হচ্ছে। তা এখানে আমরা লিখতে পারি যে আপাত গভীরতা সমান এ কিউ, আর প্রকৃত গভীরতা
এপি, প্রকৃত গভীরতা এপি আর আপাত গভীরতা হচ্ছে একিউ। তা এই ক্যালকুলেশন আপাত গভীরতা আর প্রকৃত গভীরতার মধ্যে ক্যালকুলেশনটা আমরা করব। তা লঘু মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক আমি মিউ ধরছি। তা দেখো এই কোণটা আই হলে এই কোণটা অবশ্যই আই হবে, আর এই কোণটা আর, তাহলে এটাও আর হবে। তাহলে এটা আই হলে এটাও আই হবে, এটা আর হলে এটা, এরা হচ্ছে একান্ত কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণের জন্য আর হচ্ছে। তা আমরা এখন কি বার করছি, দেখো সাইন আই, সাইন আই ইকুয়াল টু এই যে এই কোণটা লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা লম্ব হচ্ছে এসি, অতিভুজ কোণটা সিপি, সিপি, আর সাইন আর কি হবে, এর লম্ব কোণটা এ কিউ, সরি লম্ব হচ্ছে এসি আর অতিভুজ কোণটা সি কিউ। তাহলে সাইন আই বাই সাইন আর করলে কত হবে, এসি বাই সিপি ইন্টু উল্টে গেল সিকিউ বাই এসি, এসি এসি ক্যালকুলেশন কাটাকুটি হলো সিকিউ বাই সিপি। তাহলে এটা আবার লিখছি সিকিউ বাই সিপি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। দ্যাট মিনস দেখো এখানে যেহেতু এই যে আলোকরশ্মি তো ব্যাপার, তো আমরা এত বড় করে দেখিয়েছি কিন্তু আদৌ তো ব্যাপারটা খুব ছোট সাইজের। তার মানে আমি বলতে ই আর সি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত, তাহলে সির জায়গায় কি লিখবো, সির জায়গায় ডাইরেক্টলি এ লিখবো। তাহলে এ কিউ বাই এপি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, আই তাহলে কি হবে, এটা মিউ হবে, সাইন আই বাই সাইন আর। দেখো সাইন আই বাই সাইন আর আমি ধরেছি কি যে এর সাপেক্ষে আই মানে তো এই কোণে পড়লো, মানে এটা কি হবে, উল্টো পথে ব্যাক করছে, এটাকে লিখতে 1 বাই মিউ লিখতে পারি। মানে মিউ তো ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক, মিউ হচ্ছে ঘনমাধ্যম। আচ্ছা এটাকে এইভাবে না দিয়ে তুমি এরকম দিতে পারো, এটা এ মাধ্যম ধরো, এটা বি মাধ্যম ধরো, তাহলে এটাকে মিউ না, এটাকে লিখবো এ মিউ বি, এ মিউ বি, এ কিউ বাই এপি ইকুয়াল টু এ মিউ বি, বা এপি বাই এ কিউ ইকুয়াল টু উল্টে দিলে কি হবে 1 বাই এ মিউ বি, 1 বি মিউ এ, বি মিউ এ মানে কিন্তু এ মানে মিউ মিউ মানে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে কি হলো, মিউ সমান এপি বাই এ কিউ, এটা কিন্তু সূত্র, এটা অঙ্ক করতে গেলে কাজে লাগবে। মানে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক কি ইকুয়াল টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। দেখো ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু প্রকৃত বা আপাত, ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়, মানে লঘু মাধ্যমের তুলনায় বড় হয়, সেই জন্য কি লেখা আছে প্রকৃত বা আপাত, প্রকৃতির উপর দিয়ে বড় নিচে ছোট, এপি বাই এ কিউ। তো বুঝতে পারছি নিশ্চয়ই যে মিউ ইকুয়াল টু এপি বাই এ কিউ কেন হলো। তা আমরা যদি প্রকৃত গভীরতাটাকে যদি ডি ধরি, তাহলে এটা হবে ডি বাই এ কিউ। দ্যাট মিনস এ কিউ সমান লিখতে পারি ডি বাই মিউ, তাহলে এ কিউ ইকুয়াল ডি বাই মিউ। এ ভি হচ্ছে প্রকৃত গভীরতা, আপাত গভীরতা হচ্ছে এ কিউ ইকুয়াল ডি বাই মিউ। তাহলে প্রতিমে কতটা সরণ হলো দেখে নাও তো, সরণ সমান লিখতে পারি পি কিউ, পি কিউ পরিমাণ সরণ হয়েছে, মানে পিতে ছিল কিউতে গিয়েছে, পি কিউ সরণ হয়েছে, পি কিউ সমান কি লিখতে পারবো, এপি মাইনাস এ কিউ, এপির জায়গায় বসাও ডি মাইনাস এ কিউ এর জায়গায় একটু পেয়েছে আমার ডি বাই মিউ, ডি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ, এটা কিন্তু কাজে লাগে। প্রতিমে সরণ কতটা হলো, ডি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। তা বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3। তাহলে যদি বায়ুতে যদি কোনো মানে কোনো ব্যক্তি যদি মানে জলের মধ্যে অবস্থায় কোনো বস্তুকে দেখতে চায়, তার প্রতিবিম্বের সরণ কতটা হবে, এই সূত্র অনুযায়ী কত হবে, ডি ইন্টু 1 মাইনাস 1 বাই 4/3, কত হচ্ছে ডি ইন্টু 1 মাইনাস 3/4। দ্যাট মিনস ক্যালকুলেট করলে দেখো ডি বাই 4, মানে সমান কত হবে, ওর প্রকৃত যে
গভীরতা তার 1/4 এটা কিন্তু প্রমাণ করতে অনেক সময় দেখাও যে জলের মধ্যে অবস্থিত কোনো বস্তু থাকলে উপর থেকে দেখলে কি হবে, বস্তুটি তার প্রকৃত গভীরতার 1/4 উপরে উঠে এসছে বলে মনে হবে, মানে ওর প্রতিবিম্বের সরণ d/4 এটা দেখাতে হবে। আর যদি উল্টো ব্যাপার হয়, যদি ধরো এই যে লক্ষ্য বস্তু এখানে আছে, পি বস্তুটি এখানে থাকে, আর এখান থেকে তুমি নিচের থেকে ধরো কেউ দেখছে, দর্শক ঘনমাধ্যমে আছে, সেক্ষেত্রে কিন্তু বস্তুটা আরো দূরে সরে যাবে, উপর দিকে পি কিউটা উপর দিকে চলে যাবে, মানে সেক্ষেত্রে প্রকৃত গভীরতাটা ছোট হবে, আপাত গভীরতা বড় হবে। এই প্রমাণটা তোমরা করো, খুবই সহজ প্রমাণ, একই নিয়মে চলে আসবে। কি বললাম, যদি লক্ষ্য বস্তু লঘু মাধ্যমে আর চোখ যদি ঘনমাধ্যমে থাকে, সেক্ষেত্রে আপাত গভীরতা বড় হবে, প্রকৃত গভীরতা ছোট হবে। তো এই সূত্রগুলো মনে রাখার, সেক্ষেত্রে সূত্র কি দাঁড়াবে বলতো, সূত্র সেক্ষেত্রে হবে মিউ, মানে ঘনমাধ্যমের প্রতিসাঙ্ক ইকুয়াল টু হবে আপাত যেহেতু বড়, আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা। প্রকৃত ছোট যেহেতু ঘনমাধ্যমের প্রতিসাঙ্ক বড় হয়, মানে সূত্রটা মনে রাখার বিষয়টা আমি আবার নতুন ভালোভাবে বলছি, দেখে নাও। প্রথম ক্ষেত্রে মিউ ছিল প্রকৃত বাই আপাত, কারণ মিউ এর মানটা 1 থেকে বড়, 1 থেকে বড় মানে প্রকৃত বড়, আপাত ছোট। আর পরের ঠিক উল্টো, এখানে বলেছে কি আপাত গভীরতা বড়, প্রকৃত ছোট, তাহলে আপাতটা উপরে যাবে, প্রকৃত ছোট যাবে, প্রকৃতটা নিচে আসবে। তোমাদের পরীক্ষার সময় কিন্তু এই সূত্র একটু গন্ডগোল হয়, এটা একটু মাথায় ঠিকঠাক করে মনে রাখবে, নোট করে রাখবে। এই আমি যে ব্যাপারটা বললাম, যেহেতু প্রকৃত বড় আপাত ছোট, তাই প্রকৃত উপরে আপাত নিচে। এখানে যেহেতু আপাত বড় প্রকৃত ছোট, এই আপাত উপর দিকে প্রকৃত নিচের দিকে, তাহলে এটা সহজে বুঝতে পারলে। নেক্সট, সংকট কোণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দেখো সংকট কোণ ব্যাপারটা আমরা অনেক আগেই পড়েছি আমরা, যে আলোরশ্মি যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে, তখন ঘনমাধ্যমের যে বিশেষ কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে লঘু মাধ্যমে, এটাকে থিটা সি বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নির্দেশ করা হয়। এটা এই যে কোণটার নাম হচ্ছে সংকট কোণ। তা এই যে ঘনমাধ্যমের প্রতিসাঙ্ক মনে করো মিউ, তাহলে মিউ হচ্ছে লঘু মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসাঙ্ক, তাই আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি বাই sin থিটা সি ইকুয়াল টু মিউ হবে। দ্যাট মিন এটা 1 হলে কত হচ্ছে, এখান থেকে ক্যালকুলেশন করলে sin থিটা সি ইকুয়াল টু 1 বাই মিউ, বা থিটা সি ইকুয়াল টু sin ইনভার্স 1 বাই মিউ। তাহলে এই যে এটা কিন্তু সংকট কোণ ঘনমাধ্যমের প্রতিসাঙ্কের মধ্যে সম্পর্ক পরীক্ষা আসে। তা যদি এই যে কোণটা যদি সংকট কোণের থেকে যদি সামান্য পরিমাণে যদি বড় হয়, সামান্য 1 চুল পরিমাণ বড় হয়, সেক্ষেত্রে কি হবে, এই যে রশ্মি ওই লঘু মাধ্যমে না দিয়ে আবার ঘনমাধ্যমে ফিরে আসবে এবং প্রতিফলনের সূত্র মেনটেন করবে। এই যে ঘটনা, এর নাম হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তা এখানে পূর্ণ কথাটি বলা হয় কেন, পূর্ণ কথার অর্থ হচ্ছে আলোকরশ্মি পুরোটাই হচ্ছে আবার ঘনমাধ্যমে ফিরে আসে, কোনো অংশই কিন্তু লঘু মাধ্যমে যায় না। আর এখান থেকে একটা কোশ্চেন পড়ে, আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমের দিকে গেলে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে? উত্তর হবে কিন্তু না। আর এর কতগুলি মানে কোথায় দেখেছো তোমরা, সেই যে মরুভূমির মরীচিকা, গ্রীষ্ম প্রধান দেশের মরীচিকা আছে, শীত প্রধান দেশের মরীচিকা, এইগুলো রয়েছে। আর এছাড়া যে আমরা দেখেছি যে দূরে রাস্তায় দেখা যায় গ্রীষ্মকালে পিচের রাস্তা অনেক দূর পর্যন্ত দেখলে দেখা যাবে যে রাস্তা চকচক করছে, কিন্তু কাছে গেলেই কি বোঝা যাবে যে ওখানে কোনো জল নেই। এটাও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়ে থাকে। নেক্সট, জলের মধ্যস্থিত দর্শকের দৃষ্টি, মানে জলের মধ্যে যদি কোনো দর্শক থাকে তাহলে সে বাইরের জিনিস কিভাবে দেখবে। তা দেখো, আমি একটা ধরো এই মনে করো জল আর বায়ুর মধ্যে অবিলম্ব, নিচে জল আছে, তার জল ও বায়ুর সংকট কোণ কত জানি, 49 ডিগ্রি জানি, 49 ডিগ্রি। তা ধরো যখন উদীয়মান সূর্য যখন উঠছে, তখন কথা চিন্তা করো, তখন আলোটা ধরো এইভাবে আসছে, এই ঘেঁষে আসছে এইভাবে,
যদি ঘেঁষে আসে তাহলে এই কোণটা কত, এই যে যদি আলোর গতি প্রত্যাবর্তনশীল ধরলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তাহলে তাহলে যদি উল্টো দিক থেকে বিবেচনা যদি করো, জল বায়ুর সংকট কোণ 49 ডিগ্রি, তার মানে কি এখানে 49 ডিগ্রি কোণে আলো পড়লে এইভাবে যাবে, অবিলম্ব ঘেঁষে চলে যাবে, এখানে কোণটা 90 ডিগ্রি হবে। উল্টো দিক থেকে বিবেচনা করলে কি হবে, আলো তাহলে এই পথে আবার ব্যাক করবে, তাহলে সেক্ষেত্রে বিবেচনা করা যায় এখানে এই যে কোণটা তৈরি হবে এই কোণটা হচ্ছে 49 ডিগ্রি, 49 ডিগ্রি কোণে এ হবে। এখানে একটা অবিলম্ব আঁকছি, এই কোণটা তাহলে 49 ডিগ্রি। বুঝতে পেরেছো তোমরা? ঠিক অস্তগামী সূর্যের সময় সেক্ষেত্রেও ঠিক সেম হবে, আলো এইভাবে পড়ছে, এটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এ করলে আমরা এই কোণটা 49 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা 49 ডিগ্রি। তাহলে কি হলো যে উদীয়মান সূর্য আর অস্তগামী সূর্যের ক্ষেত্রে দুটো এই দেখালাম, তাহলে দেখো 49 ডিগ্রি আর 49 ডিগ্রি দুটো মিলে কথা হচ্ছে 49 49 98 ডিগ্রি। তা 98 ডিগ্রি কোণযুক্ত একটা শঙ্কু, শঙ্কুর এই শিরোকোণ যে মাথার যে কোণটা, এই যে শঙ্কুর ক্ষেত্রে এই যে মাথার এই কোণটা, এই যে মাথার কোণটা, এটা হচ্ছে কত হবে 49 49 98 ডিগ্রি। 98 ডিগ্রি কোণ নিয়ে মানে অধঃশির কোণ কত, অর্ধেক 49 ডিগ্রি। এই কোণের মধ্যে একটা বৃত্তাকার অঞ্চল কল্পনা করতে হবে, এই বৃত্তাকার অঞ্চলের সমস্ত কিছু কিন্তু দেখা যাবে, এর বাইরে কিন্তু কিছুই দেখা যাবে না। এটাই কিন্তু একটা মজার বিষয়। এই 49 ডিগ্রি 98 ডিগ্রি শিরোকোণ বা 49 ডিগ্রি অধঃশিরোকোণের মধ্যস্থিত সমস্ত বস্তুই কিন্তু দেখতে হবে। মাছেরাও কিন্তু এখানে যদি কোনো মাছ থাকে তাহলে কিন্তু ও কিন্তু ওর অ্যাঙ্গেলের মধ্যে দেখতে হবে, ও যদি এছাড়া ছাড়িয়ে ওদিকে যায় দেখতে পাবে না, এদিকে কোনো কিছু দেখতে পাবে না। এই জন্য যারা ওই যে মাছ শিকার করে, ওই বিশেষ করে যে বর্ষা কি না কি বলে, যে বর্ষা মানে মাথায় ছোট হুল থাকে, অনেকগুলো লাগানো থাকে, ধারালো জিনিস লাগানো থাকে, ওরা যখন মারে তখন কিন্তু এই অ্যাঙ্গেল মেনটেন করে, অ্যাঙ্গেল মেনটেন করে কিন্তু মানে মাছ মারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো আছে। তা এই যে আমরা এই যে কত ব্যাসার্ধ হবে, এই ব্যাসার্ধটা আমরা একটু বার করতে পারি। দেখো ক্যালকুলেশনটা দেখে নাও একটু। দেখো এই যে মনে করো দর্শক আছে এই জলের উপরিতল থেকে ওই ডিস্টেন্সে, ওইটাকে আমরা ধরছি এইচ হাইট, আর ও ইকুয়াল টু ও বি সমান আর ধরছি এই ব্যাসার্ধ। তাহলে ট্যান থিটা সি, এই যে সমকোণী ত্রিভুজ ট্যান থিটা সি ইকুয়াল টু ও এ বাই ওই লম্ব বাই ভূমি আর বাই এইচ হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? এটা যদি আর, এটা যদি এইচ হয়, এটা আর, তাহলে আর বাই এইচ ইকুয়াল ট্যান থিটা সি, তাহলে আর ইকুয়াল টু এইচ ট্যান থিটা সি, মানে এইচ ট্যান থিটা সি মানে কত, সাইন থিটা সি বাই কস থিটা সি। থিটা সি হচ্ছে অ্যাঙ্গেল মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এইচ ইন্টু সাইন থিটা সি, এটাকে কস থিটা সি লিখছি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সি। এইচ ইন্টু সাইন থিটা সি ইকুয়াল টু 1 বাই মিউ, তোমরা জানো একটাকে পড়লে, মিউ হচ্ছে ঘনমাধ্যমের প্রতিসাঙ্ক, এটা ক্যালকুলেশন করে দেখো হচ্ছে এইচ বাই √মিউ স্কোয়ার মাইনাস 1। তাহলে এই কিন্তু এই ব্যাসার্ধের মধ্যে কিন্তু এই ব্যাসার্ধ মানে এবার এর পায়ের স্কোয়ার ক্ষেত্রফল করলে, এই যে ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার, এই ক্ষেত্রফল করলে এই ক্ষেত্রফলের মধ্যস্থিত সকল বস্তু সে দেখতে পাবে যে আছে, বা মাছ দেখতে পাবে। তা এটা গেল জলের মধ্যস্থিত দর্শকের দৃষ্টি। এরপর যেটা আছে যে অপটিক্যাল ফাইবার বা আলোকীয় তন্তু, এই যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে মানে ওর মধ্যে কি হয়, বারবার কিন্তু মানে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। তা ওর কাজে লাগিয়ে আমরা কি করি, আমরা অপটিক্যাল ফাইবার তৈরি করেছি। এটা তো খুবই সহজ ব্যাপার, এটা তোমরা তো দেখে নিও। এর পরের দিন আবার নতুন করে আমি মানে এই চ্যাপ্টারই প্রিজম শুরু করব। তা আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে এই কামনা করি। তোমরা থিওরিগুলো অবশ্যই ভালো করে দেখবে, কোনো কিছু না বুঝতে পারলে আমাকে জানাবে। এই বলে আজকে শেষ করলাম।